হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 6-এর এই যে পরিবেশ ও বিজ্ঞান বই, এই পরিবেশ ও বিজ্ঞান বই থেকে আমরা প্রথম চ্যাপ্টার মানে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এটা আমরা পড়ছিলাম। এবং আগের ক্লাসে মানে লাস্ট ক্লাসে আমরা পেজ নাম্বার 11 পর্যন্ত আলোচনা করেছিলাম, কেমন 11 পাতা পর্যন্ত। আজকে তাই আমরা পেজ নাম্বার 12 থেকে আমাদের শুরু করব আমাদের ক্লাস, এবং এখান থেকে বাকি যে জায়গাগুলো রয়েছে এরপর পর আমরা প্রত্যেকটা জিনিস খুব সহজ করে আমাদের ক্লাসে আলোচনা করে নেব। তোমরা জানো আমাদের ক্লাসে বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পয়েন্ট, যা কিছু কনসেপ্ট আছে সবগুলো আমরা কিন্তু একদম জলের মতো সহজ করে ক্লাসের মধ্যে আলোচনা করি, যাতে সবাই জিনিসগুলো বুঝতে পারো, সহজে বুঝে নিতে পারো। এবং ফার্স্ট টার্মের পরীক্ষায় আমাদের এই জায়গাগুলো থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কীরকম কীরকম প্রশ্ন আসে ফার্স্ট টার্মের পরীক্ষায়, সেগুলোও কিন্তু আমরা ক্লাস চলাকালীন আলোচনা করে নিই। ওকে, তাহলে চলো, পুরোনো ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ক্লাস 6-এর পরিবেশের প্লেলিস্ট তোমরা পাবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলেই পেয়ে যাবে। আজকে পেজ নাম্বার 12 থেকে স্টার্ট করব। কে খায় এবং কাকে খায়। আমরা দেখি যে আমাদের পরিবেশের মধ্যে আশেপাশে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, ছোট থেকে শুরু করে একদম বৃহৎ প্রাণী রয়েছে। তারা কিন্তু সবাই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে না। আবার আমরা দেখতে পাই আমাদের আশেপাশে যে কোনো একটা প্রাণী, সেই প্রাণীটাকে আবার মানে সে একটা অন্য কিছু খাচ্ছে, তাকে আবার সেই প্রাণীটাকে আবার অন্য কেউ খাচ্ছে, এরকম কিন্তু হয়, তাই না? যেমন আমরা দেখি, ধরো একটা একদম সহজ উদাহরণ, সেটা হচ্ছে আমরা দেখি একটা উদ্ভিদ মানে ঘাস, সেই ঘাসটাকে ধরো খাচ্ছে ঘাস ফড়িং। তাহলে এই ঘাস ফড়িং একটা প্রাণী, তাই না? এবার ঘাস ফড়িংকে খাচ্ছে হয়তো ব্যাঙ, আবার ব্যাঙকে খাচ্ছে সাপ, বা সাপকে খাচ্ছে তারপরে ময়ূর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রাণী কোনো সময় অন্য কোনো খাদ্যবস্তুকে খাচ্ছে, আবার সেই প্রাণীটাই অন্য কোনো বড় প্রাণীর হয়তো খাদকের কাজ মানে খাদ্যের কাজ করছে, অন্য প্রাণীর খাদ্যের অংশ হয়ে গেল, তাই না? এরকম ঘটনা কিন্তু ঘটে। ওকে, এবার আমরা আশেপাশে অনেক প্রাণী দেখতে পাই যারা শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে, তাদের আমরা কি বলবো? মাংসাশী প্রাণী বলবো। তারা শুধুমাত্র কি খায়? মাংস খেয়ে কিন্তু বেঁচে থাকে। ওকে, তাহলে এখানে আমাদের বই যেরকম দেওয়া হয়েছে, তোমরা যদি তোমাদের প্রশ্ন আসে স্কুলে, অনেক সময় আসতে পারে মাংসাশী প্রাণী কাকে বলে উদাহরণ দাও, তখন লিখবে যেসব প্রাণী অন্য প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে, বা যেসব প্রাণী অন্য কোনো তৃণভোজী প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে, এটাও লিখতে পারো, তাদের বলা হয় মাংসাশী প্রাণী। যেমন মানে বাঘ হতে পারে, বিড়াল হতে পারে, তারপরে সিংহ হতে পারে, ব্যাঙও হতে পারে। ব্যাঙটা অন্য প্রাণীকে খাচ্ছে, তাই না? ব্যাঙটা যেহেতু ফড়িংকে খাচ্ছে, সেটা তো একটা প্রাণী। তাহলে মাংসাশী প্রাণী মানে যেসব প্রাণী অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে। সব ভালো উদাহরণ হচ্ছে বাঘ লিখতে পারো, সিংহ লিখতে পারো, কেমন? এগুলো হচ্ছে ভালো উদাহরণ। আর কিছু কিছু প্রাণী আছে যে যারা শুধুমাত্র উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, মানে পাতা হতে পারে, ঘাস হতে পারে, লতা পাতা, ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, তাদের আমরা বলি তৃণভোজী প্রাণী। কেমন? তৃণভোজীরা শুধুমাত্র কি করবে? উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকবে, উদ্ভিদ বা গাছ, গাছের বিভিন্ন অংশ, ফল মূল, পাতা, কাণ্ড, বিভিন্ন রকমের অংশ, লতা পাতা, ঘাস হতে পারে, সেগুলো খেয়ে বেঁচে থাকে, তাদের আমরা বলি তৃণভোজী প্রাণী। যেমন গরু, ছাগল, এরা তো মাংস খায় না, তাই না? গরু, ছাগল বা হরিণ, এরা শুধু উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, লতা পাতা, ঘাস এগুলো খেয়ে বেঁচে থাকে, তাই জন্য এদের বলা হয় তৃণভোজী প্রাণী। এবার আমরা দেখছি এই যে আমরা খাবার তো দেখলাম, মানে আমাদের আশেপাশে যারা খাবার যোগান দেয়, মানে সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে জল নিয়ে কারা খাবার তৈরি করতে পারে? গাছেরা। গাছেরা একমাত্র কি আমাদের পরিবেশের মধ্যে উৎপাদকের ভূমিকা পালন করে। উৎপাদক মানে যারা মানে পরিবেশের বিভিন্ন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে, তাদের আমরা বলি উৎপাদক। তাহলে গাছেরা খাবার তৈরি করতে পারে এবং সেই খাবার বিভিন্ন প্রাণীরা খায়, কখনো সরাসরি খায়, কখনো ঘুর পথে মানে পরোক্ষভাবে খায়। যেমন তোমার মনে হতে পারে যে স্যার, মানলাম যে হরিণ গাছ খেয়ে বেঁচে থাকে, লতাপাতা খেয়ে বেঁচে থাকে, তাহলে খাবারের জন্য হরিণ হয়তো গাছপালার উপর নির্ভরশীল, কিন্তু বাঘ তো হরিণ খায়, বাঘ তো লতাপাতা খায় না, তাহলে তাদের তো লতাপাতা দরকার নেই। কিন্তু তুমি ভাবো, বাঘ খাচ্ছে হরিণকে, কিন্তু হরিণ লতাপাতা খেয়ে বা ঘাস খেয়ে বা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকছে। যদি লতাপাতা, ঘাস এসব যদি না থাকতো তাহলে হরিণ বাঁচতো না, আর হরিণ না বাঁচলে বাঘও বাঁচতো না।
বা লতা পাতা ঘাস যে খাবারগুলো হরিণ খাচ্ছে, তাহলে সেই লতা পাতা ঘাস সবগুলো কার পেটে যাচ্ছে? হরিণের পেটে যাচ্ছে, হরিণ শক্তি পাচ্ছে। তারপরে হরিণকে যখন বাঘ খাচ্ছে তখন সেই শক্তি হরিণ থেকে বাঘের পেটে বা বাঘের শরীরে যাচ্ছে। তাহলে এরকমভাবে কিন্তু ঘটনা ঘটে। ওকে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাদক এবং খাদ্য। খাদ্য মানে আমরা যেটা খাই, আমরা ভাত মুড়ি এ সমস্ত বা ফলমূল এ সমস্ত খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের খাদ্য। ভাত মুড়ি শাকসবজি ফলমূল এগুলো হচ্ছে আমাদের খাদ্য। আর আমরা খাচ্ছি, যারা খায় তারা হচ্ছে খাদক। কেমন? তাহলে যারা অন্য জীবেদের বা জীবদেহের কোনো অংশ খায়, জীব মানে উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে। আমরা উদ্ভিজ্জ খাবারও খাই, প্রাণীজ খাবারও খাই। উদ্ভিজ্জ খাবার মানে যত শাকসবজি রয়েছে, তাই না, তারপরে ফলমূল রয়েছে, সবগুলো উদ্ভিজ্জ। আর প্রাণীজ খাবারও খাই, আমরা মাছ মাংস ডিম দুধ মধু এগুলো কিন্তু আমরা প্রাণী থেকে পাই, তাই না? তাহলে উদ্ভিজ্জ খাবারও আমরা খাই, প্রাণীজ খাবারও খাই। আমরা হচ্ছে সর্বভুক প্রাণী, আমরা হচ্ছে সর্বভুক প্রাণী। এবার যদি বলো স্যার মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা নিরামিষ ভোজন করে, তারা কখনো আমিষ খায় না, কিন্তু সব মানুষকে যদি আমরা বিচার করি, সমস্ত মানুষকে যদি বিচার করি, সব মানুষ কিন্তু শুধু নিরামিষ ভোজন করে না। মাংস বা প্রাণীজ খাবার দুধ হতে পারে, ডিম হতে পারে, এগুলো কিন্তু খেয়ে বেঁচে থাকে বা এগুলোও খায়। তো উদ্ভিজ্জও খায়, প্রাণীজও খায়, তার জন্য মানুষ হচ্ছে সর্বভোগ। বাঘ কখনো দেখবে না যে কোথাও অন্য কোনো দেশে বা কোথাও কোথাও দেখলে যে বাঘ হয়তো লতা পাতা খাচ্ছে, এটা কি হয়? এটা হয় না। তাহলে বাঘ শুধুমাত্র মাংস খায়, তাই জন্য এটা হচ্ছে মাংসাশী প্রাণী। ওকে, আর হরিণ গরু ছাগল এরা কখনো মাংস খায় না, এরা শুধুমাত্র লতা পাতা খায়, তার জন্য এরা হচ্ছে তৃণভোজী। তাহলে যারা লতা পাতা খায় তারা তৃণভোজী, যারা মাংস খায় তারা মাংসাশী, আর যারা সবই খায় তারা হচ্ছে সর্বভুক। এবার এখানে আমরা দেখলাম যে যা যা মানে যারা অন্য জীবদের খায়, অন্য জীব বা অন্য জীবের অংশকে খায়, তাদেরকে আমরা বলবো খাদক। আর খাদকরা যাদেরকে খায় তারা হচ্ছে খাদ্য। যেমন ঘাসকে ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, তাহলে ঘাস হচ্ছে ঘাস ফড়িংয়ের খাদ্য, আর ঘাস ফড়িং হচ্ছে খাদক। যখন ঘাস ফড়িংকে খাবে ব্যাং, তখন ঘাস ফড়িং হবে ব্যাঙের খাদ্য, আর ব্যাং হবে খাদক। ব্যাংকে যখন সাপ খাবে তখন ব্যাং হবে সাপের খাদ্য, যেহেতু সাপ কি খায়? ব্যাং খায়, তাহলে সাপের খাদ্য হচ্ছে ব্যাং, আর সাপ হচ্ছে খাদক। সাপকে যদি ময়ূর খায় বা বাজ পাখি খায়, তাহলে সাপ হচ্ছে খাদ্য, কার খাদ্য? ময়ূর বা বাজ পাখির, আর ময়ূর বা বাজ পাখি হলো খাদক। এরকমভাবে কিন্তু হয়। ওকে, এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, শিয়াল রয়েছে, বনবিড়াল, হরিণ। এখানে বিভিন্ন প্রাণী কোথায় দেখেছো এবং এদের খাদ্য কি সেটা লিখতে হবে। শিয়াল যেমন ঝোপঝাড় গর্তে বাসবনে থাকে, মুরগি ইঁদুর হাঁস ছাগল ছানা এগুলো খায়। গোসাপ দেখো পুকুর পাড়ে ঝোপঝাড়ে থাকে, এবং সাপ ইঁদুর মাছ ব্যাং মুরগি ছানা এগুলো কিন্তু খায়। খট্টাস বা বনবিড়াল যেটা, সেটা ঝোপঝাড়ে থাকে, পোড়ো বাড়িতে থাকে, এবং কী কী খায়? কলা, অন্যান্য ফল, হাঁস ইঁদুর হাঁস মুরগি ছানা সেগুলো কিন্তু ধরে খায়। কেউটে সাপ সেটা ঝোপঝাড়ে থাকে, পোড়ো বাড়ি মানে পুরনো যেগুলো একদম মানে অনেক দুর্বল দুর্বল মানের পুরনো বাড়ি যেগুলো রয়েছে, সেগুলো গর্তে বা বনে এগুলোতে থাকে, এবং পাখি ইঁদুর ব্যাঙ এগুলো খায়। দাঁড়া সাপ এরকম ঝোপঝাড়ে মাঠে ঘাটে ধান খেতে মানে ধানের জমিতে থাকে, ব্যাঙ ইঁদুর পাখি এগুলো কিন্তু খেয়ে থাকে। টিকটিকি দেখো ঘরের দেওয়ালের মধ্যে থাকে, বেশিরভাগ ঘরের দেওয়াল হতে পারে গোদাম ঘর বা যে কোনো ঘর, পুরনো ঘর বা যেখানে মালপত্র রাখা হয় গোদাম ঘরই বটে, বা এমনি ঘরেও কিন্তু সেখানে দেওয়ালের মধ্যে থাকে। এবং ফড়িং প্রজাপতি মথ কীটপতঙ্গ ছোট ছোট কীটপতঙ্গ এগুলোকে ধরে কিন্তু খায়। মাকড়সা কি করে? মাকড়সা দেখো অপরিষ্কার যেগুলো ঘর রয়েছে, দেওয়াল রয়েছে, গাছে ঝোপঝাড়ে, সেখানে মাকড়সা বাসা বাঁধে, এবং মশা মাছি মথ এই সমস্ত কীটপতঙ্গদের ধরে খায়। এরপরে ব্যাঙ দেখো ঘরের কোণে মাঠে জলে স্যাঁতস্যাঁতে ভেজা স্থানে বসবাস করে, এবং ফড়িং মশা ছোট পোকামাকড় খায়। মুরগি এগুলো খামারে থাকে, পোলট্রি ফার্মে থাকে, শস্য দানা বীজ পোকামাকড় খায়। বাঘ বনে জঙ্গলে থাকে, হরিণ ছাগল ইত্যাদি তৃণভোজী প্রাণীদের কিন্তু খেয়ে বেঁচে থাকে। ওকে, এরপর পেজ নাম্বার 13 দেখো পরজীবিতা। আমরা দেখব পরজীবিতা মানে কিছু কিছু জীব রয়েছে যারা কিনা কি করে অন্য প্রাণীর শরীরে বা অন্য জীবের শরীরে বসবাস করে, এবং সেখান থেকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, কিন্তু অন্যজনের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে, তাদের আমরা কি বলবো? পরজীবিতা বলবো। কেমন? পরজীবিতা হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে কি হবে, একটা মানে জীব, কোনো একটা জীব সেটা অন্য কোনো জীবদেহের শরীরে বসবাস করবে, শরীরের বাইরে হতে পারে ভেতরেও হতে পারে। ওকে, যেমন কৃমি ফিতা কৃমি এগুলো সব শরীরের ভেতরে অন্ত্রে বসবাস করে,
উকুন একটা পরজীবী যেটা শরীরের বাইরে বসবাস করে। পরজীবী মানে হচ্ছে যার দেহে বাসা বাঁধবে তার ক্ষতি হবে আর শুধু তার উপকার হবে। যেমন উকুন আমাদের শরীরে থাকে, আমাদের কি লাভ হয়? আমাদের লাভ হয় না, বরং ক্ষতি হয়, তাই না? তাহলে পরজীবী প্রাণী হয় আর সম্পর্কটাকে আমরা কি বলবো? পরজীবিতা বলবো। তাহলে পরজীবী কাকে বলে? পরজীবী কাকে বলে? তাহলে পরজীবী মানে পরজীবী বা পরজীবী প্রাণী কাদের বলে? যে সমস্ত জীব কোনো সজীব পোষকের দেহে বসবাস করে পোষক দেহ থেকে পুষ্টি রস গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে এবং পোষক দেহের মানে যার মধ্যে আশ্রয় নিল তার ক্ষতি সাধন করে, তাদের আমরা বলবো পরজীবী। ওকে। আর কোনো জীবের সজীব পোষকের দেহ থেকে পুষ্টি পদার্থ শোষণ করে পুষ্টি লাভ করার পদ্ধতিকে পরজীবিতা বলে। ওকে, তাহলে পরজীবী এবং পরজীবিতার এই জিনিসটা তোমরা কিন্তু, পরজীবী কাকে বলে, পরজীবী মানে পরজীবী প্রাণী কাকে বলে আর পরজীবিতা কাকে বলে এটা মনে রাখবে। উকুন তাহলে এক ধরনের পরজীবী প্রাণী যেটা মানুষের মাথাতে বসবাস করে। স্বর্ণলতায় যে হলুদ রঙের সুতোর মতো ডান দিকে ছবি দেওয়া হয়েছে, এটা বিভিন্ন গাছের ওপর, কুল হতে পারে বা লতানো গাছ, এই সমস্ত গাছের ওপর বাসা বাঁধে এবং যে গাছে বাসা বাঁধে সেই গাছের কিন্তু ক্ষতি করে, ইভেন সেই গাছটা কিন্তু মেরেও ফেলে। তাহলে স্বর্ণলতার উপকার হচ্ছে সেই গাছে, ধরো কুল গাছের ওপর জন্মালো, তাহলে কুল গাছ থেকে রসটা শুষে নেবে, এই স্বর্ণলতাগুলো রস শুষে নেবে কুল গাছের, তাতে কুল গাছের রস কমে যাবে, কুল গাছটা মারাও যেতে পারে। তাহলে কুল গাছটা হচ্ছে এই স্বর্ণলতার পোষক দেহ। ওকে, এবং কুল গাছের ক্ষতি হচ্ছে, শুধু স্বর্ণলতার লাভ হচ্ছে। ওকে, স্বর্ণলতা কেন বলে? স্বর্ণ মানে কি? সোনালি, স্বর্ণ মানে সোনা, তাহলে সোনার মতো রং, সোনালি রঙের, তার জন্য স্বর্ণলতা বলা হয়। আরও অনেক পরজীবীর নাম এখানে তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের ছকটা দেওয়া হয়েছে, পেজ নাম্বার হচ্ছে 13 পাতা। ওকে, যক্ষার জীবাণু ফুসফুস হাড় নানা অঙ্গে বাসা বাঁধে। প্রশ্ন আসে এখান থেকে, শর্ট কোশ্চেন আসে, কেমন? অনেক স্কুলে আসে, দেখবে প্রশ্ন বিচিত্রা বা প্রশ্ন প্রস্তুতি যেটাই সলভ করো না কেন দেখবে প্রশ্ন পাবে, যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে? উত্তর হবে ফুসফুস হাড় নানা অঙ্গে বাসা বাঁধে। যদি যক্ষার জীবাণু শরীরে বাসা বাঁধে তাহলে কি কি ক্ষতি হয় বা কি কি লক্ষণ দেখা যায় বা উপসর্গ কি কি হয়? না তো যক্ষা হলে জ্বর দেখা যাবে, দেহের ওজন কমে যাওয়া, কাশি, কেমন, বা কাশির সঙ্গে রক্ত ওঠা, এগুলো কিন্তু হয়। ফিতাকৃমি, এগুলো পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক, যকৃৎ, এগুলোতে বাসা বাঁধে এবং দুর্বলতা, খিঁচুনি এরকম ভাব কিন্তু সৃষ্টি হয়। ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় কিন্তু এটা সাজেশন হিসেবে তোমরা নিতে পারো, অনেক স্কুলে প্রশ্ন আসবে, কেমন? এই বক্স থেকে একটা কোয়েশ্চেন আসবে। ম্যালেরিয়ার জীবাণু যকৃৎ লোহিত রক্তকণিকাতে বাসা বাঁধে এবং এখানেও জ্বর হয়, রক্তাল্পতা মানে রক্ত কমে যাওয়া, দুর্বলতা এরকম দেখা যায়। আমাশয় জীবাণু অন্ত্রে বসবাস করে, বারবার পাতলা মলত্যাগ হয় জলের মতো এবং শরীরে জলের ঘাটতি কিন্তু দেখা যায়, যেহেতু জল বেরিয়ে যায় শরীর থেকে। উকুন মাথা চুলে বসবাস করে, মাথায় র্যাশ, ঘা, চুল পড়া, এগুলো সমস্যা হয়। গোলকৃমি, এটা অন্ত্রে বসবাস করে, ক্ষুধামন্দ, ওজন কমে যাওয়া, রক্তাল্পতা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এরপরে অন্যান্য প্রাণীদের উপর মানুষ কিভাবে নির্ভর করে, এগুলো আমরা দেখেছি। প্রাণী থেকে আমরা বিভিন্ন প্রাণীজ খাবার পাই, যেমন ওই যে মৌচাক রয়েছে, মৌচাকে মানে কি হয়, মৌচাক থেকে আমরা মধু পাই, তাছাড়া মোম পাই, তাই না? মধু, মোম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। আর ওই যে একটা প্রশ্ন আসে আমাদের এখান থেকে যে মৌলি কারা, কেমন? মৌলি মানে ওই যে মৌচাকে ওই ধোঁয়া দিয়ে যারা কি করে, ওই মৌমাছিগুলোকে তাড়ায়, কেমন? ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে তাড়াতে হয়, তাই না? তাড়ানোর পর তারপর তারা মধু সংগ্রহ করে, না তাড়ালে তো তারা তো কামড়ে দিতে পারে, তাই জন্য ধোঁয়া দিলে মৌমাছিগুলো পালিয়ে যায়, নিয়ে তখন তারা মধু সংগ্রহ করে। ওকে, তাহলে যে সমস্ত মানুষ বনে গিয়ে মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে তাড়িয়ে সেখান থেকে মধু সংগ্রহ করে, তাদের মৌলি বলে। একটা শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, এই যে এখানে দেওয়া আছে মৌলিরা, এই যে। ওকে, আর প্রাণীজ খাবার আমরা কি কি খাই, প্রাণী থেকে আমরা কি কি পাই? না তো মধু মৌমাছি থেকে পাই, মাংস ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলো থেকে, ডিম হচ্ছে হাঁস মুরগি, দুধ আমরা পাই গরু মোষ ছাগল থেকে, মাছ বিভিন্ন রকম মাছের নাম, রুই কাতলা বাটা, বিভিন্ন রকম মাছ, ইলিশ মাছ, অনেক কিছু তোমরা লিখতে পারো। জামা কাপড়ের জন্য আমরা দেখছিলাম যে আমরা সিল্ক যেটা পাই, তাই না? আমরা আগে পড়েছিলাম যে কার্পাস গাছ বা তুলো গাছ থেকে সুতো তৈরি হয়। সিল্কটা কিন্তু আমরা মানে গাছ থেকে পাই না, সেটা কি থেকে পাই? আমরা রেশম মথ থেকে পাই, সিল্কটা পাই আমরা রেশম মথ থেকে। ওকে, আগে রেশম মথের গুটি চাষ করা হতো, রেশম মথের গুটিও মানে রেশম মথ চাষ করা হতো, তারা গুটি পাকাতো, মুখ দিয়ে একটা ধরনের তরল জেলের মতো জিনিস তৈরি বেরোতো, নিয়ে গুটি হতো, ওই গুটিটাই কিন্তু সুতো, কেমন, বা তন্তু।
তাহলে রেশম কোন প্রাণী থেকে জামা কাপড়ের উপাদান পাওয়া যায়? না তো রেশম থেকে মানে রেশম পাওয়া যায়, রেশম মদ থেকে উল পাওয়া যায়, ভেড়া থেকে সিল্ক পাওয়া যায়, রেশম মদ থেকে পশম পাওয়া যায়, পশমিনা ছাগলের লোম থেকে। ওকে, তাহলে আমরা আগে প্রাণী থেকে আর কি কি পাই সেটা তো দেখেছি। প্রাণী থেকে আমরা এখানে জামা কাপড় উপাদান দেখলাম, এর আগে আমরা কি কি খাবার পাই সেটা দেখলাম। এবার বিভিন্ন প্রাণী থেকে আমরা ওষুধ পাই সেগুলো দেখব। বিভিন্ন যে সামুদ্রিক মানে মাছ রয়েছে সেই মাছগুলো, যেমন কড হতে পারে, কড হতে পারে, হাঙর হতে পারে, এই সমস্ত মাছ থেকে আমরা কি পাই? এদের যকৃৎ থেকে এক ধরনের তেল তৈরি হয়, সেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ভিটামিন এ থাকে। ওকে, ভিটামিন ডি এবং ভিটামিন এ থাকে। ভিটামিন ডি কী কাজ করে? ভিটামিন ডি আমাদের হাড়গুলোকে মজবুত রাখে, হাড় দাঁত এগুলোকে মজবুত রাখে। ওকে, এবং ভিটামিন এ মূল কাজ কি? এটা আমাদের চোখ মানে চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। যেমন গাজরের মধ্যে প্রচুর ভিটামিন এ থাকে, তার জন্য বাচ্চাদের গাজর খেতে হয় যাতে করে চোখের দৃষ্টি ভালো থাকে। ওকে, তাহলে উদ্ভিদ থেকেও যেমন ভিটামিন এ পাওয়া যায়। আবার প্রাণীজ খাবার যেমন আমরা দেখলাম যে কড, হাঙর ইত্যাদি মাছের যকৃৎ নিঃসৃত তেল, সেখান থেকে কিন্তু ভিটামিন এ, ভিটামিন ডি পাওয়া যায়। ওকে, তাহলে ভিটামিন এ ও ভিটামিন ডির কাজ কি যদি প্রশ্ন আসে, এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা বলবে যে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন ডি দাঁত, হাড় ইত্যাদি গঠন করতে সাহায্য করে এবং এগুলোকে মজবুত রাখে। ওকে, দেখো এখানে ছবি দেওয়া হয়েছে, মানে এগুলো ক্যাপসুলও কিন্তু পাওয়া যায়, কেমন ক্যাপসুল হিসেবে পাওয়া যায়। আবার যে মেটেগুলো আমরা কথা বলি, পাঁঠা বা মুরগির মেটে এখানে দেওয়া হয়েছে। মেটে মানে হচ্ছে যকৃৎ বা লিভার। ওকে, ওখান থেকেও কিন্তু তেল তৈরি হয়। দেখো কোনগুলো? কড লিভার অয়েল, সেটা কি থেকে পাওয়া যায়? কড, হাঙর মাছের যকৃৎ থেকে পাওয়া যায়, সেখান থেকে তেল তৈরি হয়। ভিটামিন কি কাজে লাগে? ভিটামিন ই আর ডি পাওয়া যায়, যা ভিটামিন ইটা চোখ ভালো রাখে, ভিটামিন ডিটা দাঁত হাড় ভালো রাখে। অ্যান্টিভেনম, অ্যান্টিভেনমটা সাপ থেকে পাওয়া যায়। কেমন? ভেনম যেটা সেটা কিন্তু সাপ থেকে পাওয়া যায়, এবং ভেনাম মানে হচ্ছে বিষ, তাহলে সাপ থেকেই কিন্তু সাপের বিষটা তৈরি হয়। কেমন? সাপ থেকে সাপের বিষ তৈরি হয়। ওকে, তাহলে আর কি রয়েছে দেখো, ল্যানোলিন যেটা, সেটা ভেড়া থেকে পাওয়া যায় এবং বিভিন্ন মলম বা ক্রিমের যেটা মূল উপাদান, মানে মলম ক্রিম তৈরি করতে কিন্তু সাহায্য করে। 12, 13 হলো। ওকে, 12, 13, 14, 15। ওকে, 15 পাতা পর্যন্ত আমরা দেখলাম, 15 পাতা পর্যন্তই দেখলাম আজকের ক্লাসে। ওকে, পরবর্তী যে নেক্সট ক্লাসে আমরা বাকি যতটা রয়েছে পুরোটা আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে দেবো। কেমন? আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা প্রশ্ন প্রস্তুতির বই প্রান্তিকের যেটা, সেটা কিনেছো কিনা, বা রায় মার্টিন থেকে প্রশ্ন বিচিত্রা বের হয় সেটা কিনেছো কিনা, সেটা একটু কমেন্টে জানাবে। যদি পরিবেশ বিজ্ঞানের সমাধান চাইছো সেটাও লিখে পাঠাবে, তাহলে খুব শীঘ্রই পরিবেশ বিজ্ঞানের সমাধানগুলো আমরা আমাদের চ্যানেলে শুরু করব। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।